নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দয়াপুর বাজারের কাছ থেকে। এখন আমি রয়েছি, সঙ্গে রয়েছে আমার বাপিদা, সমীর ভাই, এই যে তারা গাড়িতে। তো আমরা এখন তিনজনে যাচ্ছি আমাদের নতুন জমির উপরে। ওখানে তো আপনারা গতকাল দেখেছেন মাটির গাড়ি লাগানো হয়েছে, মাটি কাটা হচ্ছে, তো সেখানে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। আজকে ডায়েরির পর্বটা এখান থেকে শুরু করলাম, আশা রাখছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। গতকালকে আপনারা দেখেছিলেন যেটুকু হয়েছিল, তারপর থেকে আজকে সকাল থেকে আবার কাজ শুরু হয়েছে, এখানে কাজ চলছে। আমরা এখন যাব, গিয়ে ওই বড় শিরীষ গাছের তলায় গিয়ে বসবো। বাপিদা আগে বলেন। হ্যাঁ, মোটামুটি তো কাজ চলছে। কেমন, আমি এটা দেখার জন্যই তো এলাম। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, জায়গাটাও খুব ভালো, পজিশনটাও খুবই ভালো, মানে খুবই ভালো। তা এবারে এখান থেকে ব্রিজ তো করে নিয়ে যাবে। হ্যাঁ, ব্রিজ করতে, ওই কানা দিয়ে ব্রিজ করবো। আচ্ছা, হ্যাঁ, ওই পোলের একটুখানি এদিকে সরিয়ে। আর এটা একটা ছোট্ট ক্যানেল, এটা একটু ওই মাটিটা ভেঙে আছে, তো এটা একটা জল নিকাশি না, ও ভেতরে আমাদের এই যে পিলার থেকে আরো 3 ফুট এদিকেও জায়গা আছে। হ্যাঁ, ওই যে ডাউন পর্যন্ত। আর এটা হচ্ছে গভর্নমেন্টের ক্যানেল। ঠিকই আছে, চলো আমরা দেখি। হ্যাঁ চলো চলো, নামো এখান থেকে। এখন ব্রিজ হয়নি যখন, এখন এখান থেকে নামতে হবে। সমীর, হ্যাঁ ওটাতে না, ওটা বাড়ি, লোকের বাড়ির উপর দিয়ে যাবো না, দিয়ে চলো। এসেই গাছের তলে বসে পড়লাম, আর আমরাও এলাম, ওরাও দেখলাম গাড়িগুলো ছায়াতে দাঁড় করিয়ে একটু রেস্ট নিচ্ছে। গাড়ি তো আগুন হয়ে আছে, আর রৌদ্র সেরকম, তো ওর উপরে বসে থাকাও কষ্টকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কাজ হয়েছে সকাল থেকে, মোটামুটি ভালোই কাজ হয়েছে। মনে হয় প্রায় কাটা 10 জায়গা ভরানো হয়ে গেছে। বাপিদা, আমরা এসে এই যে এই বড় গাছের তলায় এসে বসি। এই জায়গাটা খুব ছায়া শীতল একটা জায়গা, একদম। এরা খুব শান্তিতে এখানে বসবাস করে, একদম। এখানে তুমি দাঁড়াও, বুঝতে পারবে বাইরেটা রৌদ্রে কিরকম লাগছিল আর এখানে কেমন লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে এসি এখানে। হ্যাঁ, না এখানে বসি। কালকে এই পর্যন্ত হয়েছিল, আর আজকে এই অর্ধেক পোর্শন আবার হয়ে গেছে। বাবা, রোদের কি তেজ! ওদিকে আবার ড্রাইভাররা একটু বসে জিরিয়েও নিচ্ছে। রোদের তেজ, টানা গাড়ির উপরে থাকাও কষ্টকর। এই হচ্ছে সীমানা। বাপিদা, পুকুরে হচ্ছে ওইখান থেকে এই পর্যন্ত, এই যেটা দেখছেন, হ্যাঁ এই লেভেল। হ্যাঁ হ্যাঁ, 15 ফুট করে পাড় রাখা হয়েছে। উঠে একটু এই মাথার দিকে এলাম, পানের চারা দুটো বসাইছি, খোকা নেই, খুব ভালো জাতের পান, এরকম বড় বড় গোল গোল পাতা। ওই পানটা মনে হয় খুব ভালো জাত, আমি যত্ন করে রুইছি, এখন জল দিইনি, সন্ধ্যাবেলা জল দেবো। ওর পাশে রয়েছে, আগে যে পান গাছ ধুয়েলাম তার তো অনেক পাতা ছাড়িয়েছে, তার ওধারে রয়েছে পাশাপাশি গাছ এনেস কাটা। সেই গাছ কাটা আজকে বিকেলবেলা সব বসিয়ে ফেলবো, তাই দেখছি যেটুকুন বেলা গরু, নাইলে এত রোদি আর বসিয়ে হবে না। ওই জায়গায় বসাইছি, এগুলো আগে বসিয়ে এলাম, এক বাড়িতে নিয়ে এলাম, ওই ডোক ছেড়ে যায়, আর এইগুলো সবে নিয়ে গেছি। জল দাও। জল দেবো, আজকে জল দিয়ে দেবো। কটা চারা? দুটো। দুটো এক জায়গাতে বসিয়ে দাও? হ্যাঁ, পাশাপাশি বসে। পিয়ারার চারাগুলো এগুলো ভালো জাতের। এই চারাগুলো বসাগাল তুলে ওই গাড়ি নিয়ে যাবো। 12 মাসে আম মুকুল হয়ে আছে। হ্যাঁ,
এই মরকঝুটি গাছগুলো, হ্যাঁ এই চারাগুলো শর্মিটা প্রথমে বুঝতে পারিনি, বলে কিরম একটা ছোট লাল শাকের মতো দেখাচ্ছে, অবহেলায় বসিয়েছিল। ওই কিন্তু চারা বেরোবে কেন, দানা পুড়ে গেছে। এর ভিতরে বীজ আছে না? হ্যাঁ দারুণ দেখায় কিন্তু, লাল একদম। এর ভেতরে দানা, এর ভেতরে না, এই জটের ফুলে দানা, এই যে জট, এই জটের ফুলে দানা। এদিকে নাগ পঞ্চমীতে ফুল হয়েছে। লাল শাক, ডুমো শাকের দানা যেরকম দানা, ওরকম দানা। দুপুরবেলা খাইয়ে দিয়ে দৌড়ে এই মাথায় আসি, যারা দারুণ হাওয়া, আর রোদটা পুরো গাঠ করে দেয় রান্নাঘর, আর বেশ হাওয়াটা লাগে। খুবিগুলো কাটিয়ে 2-3 দিন রোদ ছবি নিয়েছি, সাত দিয়ে থুয়ে এলাম, 2 দিন নের খেয়েছে, এইবার ছাই দিচ্ছে। এবার ওলগুলো বসাবো আগায় ডাকতে, যদি হঠাৎ বৃষ্টি হয় তো ওলগুন ঝাড়িয়ে বেরিয়ে যাবে, ওই জন্যই তো লাগিস। ওলগুলো সব বড় বড় ওল আছে। গত বছর এরকম বড় বড় চাকতি 4 ভাগ করে 4টে করে বসানো হয়েছিল, আর এবছর সব এক একটা চাকতি গোটা গোটা বসানো হবে। বড় বড় ছাতা হবে, ওলের ডাক হবে বড় বড়, ওলও হবে বড় বড়। সারাদিন তীব্র গরম গেল, দাবদাহ শুরু হয়েছে। আর গরমের সময় সুন্দরবনে দুপুরবেলা গরম থাকলেও বিকাল হবে, আর একটা বসন্তকালের যে পরিবেশ, দক্ষিণে হাওয়া, সুন্দর একটা ওয়েদার বিকালবেলা। আর বিকাল হয়েছে, ফুরফুরে দক্ষিণে হাওয়া, খোলা মাঠে বসলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা বিকালবেলা সময় পাই না, সন্ধ্যাবেলা ঠিকই দয়াপুর বাজারের মাঠে কিংবা জেটি ঘাটে সন্ধ্যাবেলাটা বসি, বেশ ভালোই সময় কাটে। ঘুম আর হলো না দুপুরবেলা, এত গরম লাগছিল। কিন্তু এখন তো ফুরফুরে হাওয়া, এখন প্রচুর হাওয়া, তো বাইরে বেরোতে হবে, তারপরে তো হাওয়াটা খেতে হবে। কিন্তু একদম। এখানে হাঁটতে হাঁটতে কি আর ঘুম হবে? আজকে তো বড় একখান কাজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ওলগুলো রোয়া হচ্ছে, আবার কোথায় আবার ঠিক করছে। আমি বলছি আর ঠিক করো না, ও লাগবে, ওই বাস্তু তৈরি হয়ে যাচ্ছে ওখানে, তো ওল লাগবে। দেবে আবার ইয়ে করছে, কতটা ইয়ে করবে বলে, হোক চারিদিকে। এইগুলো তো অনেক টাকার এই কিনেছে, আর আজকে বসানো হবে। কি দিয়েছে তা কি জানি, খানিকটা ছাই দেখতে পাচ্ছি। কি হতে মা? দেখো ওল রোয়ার আগে 3 দিন কাটতে, তাহলে আর তুমি ওল বসাচ্ছ কেন? কি করবো, বসা দিতে হবে। তা কি ওল সব বইয়ে আনে দিয়েছে, সব বের করে যাবো বললাম, সবগুলো যাও, সব দেবো তো একদিন, একদিনই সব গোটা গোটা ওল যখন, আর কাটার ব্যাপার নেই। হ্যাঁ আজকে কিছু কথা একটু বলবো। কদিন ধরেই দেখছি একটা কমেন্ট বক্সে কয়েকজনের একটু মানে উল্টো পাল্টা মন্তব্য। তো ও তো বলে এসব ব্যাপারে তোমার একদমই কিছু বলতে হবে না, ওরকম মানুষ থাকে, অনেক কিছু বলে, সব নিয়ে মাথা ঘামিও না। তো আমিও এই পরিস্থিতি, আমি এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলো মাথায় নিতেও চাইছি না বা কিছু বলতেও চাই না। কিন্তু তা হলেও সেই ভিডিও এডিট করা থেকে কমেন্ট দেখা, রিপ্লাই দেওয়া করতে গিয়ে কিন্তু চোখে পড়ে। আর যেহেতু এই কাজের সঙ্গে একেবারে যুক্ত, মাথায় নেব না বললেও কিন্তু চলে আসে। তো আমরাও কিন্তু ইউটিউব দেখি, ভিডিও সময় না পেলেও কম বেশি দেখি, কিন্তু হুটহাট করে এরকম মন্তব্য করার ইচ্ছা কোনো কালেই কোনো দিনই হয়নি, কারোরই কমেন্ট বক্সে লিখি না। তো যারা লেখেন জানি না কী ধরনের মানসিকতা থেকে লেখেন। তো পারিবারিক বিষয়ে কতটা কি জানেন আপনারা জানি না,
কিন্তু এমনভাবে লেখেন তো সেটা কি বলবো, বলতে গেলে অনেক কিছু বলতে লাগে, সব তো বলা এই ওপেন প্ল্যাটফর্মে সম্ভবও না। ভেতরে অনেক কাহিনী থাকে, সেগুলো সব বলা সম্ভবও না, আর শুনলে পরে আপনাদের ভালোও লাগবে না। আমরা তো সেই শুরু করেছিলাম, সেই থেকে আমাদের মানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, রান্না বান্না, আমাদের সুন্দরবনের জীবনযাপন, এই সমস্ত নিয়েই কিন্তু ভিডিও করি। কিন্তু মাঝখানে যা সমস্যা ঘটে গেল, এগুলো সব পরিবারেই থাকে। তো আমাদের কিছু ভুলবশত এগুলো সামনে আসতে বাধ্য হয়েছে। তো আপনারা অনেকেই অনেক পরামর্শ দিচ্ছেন, পলাশ তোমার এটা করা উচিত, তুমি এই করো, এর জন্য ওটা করো, তার জন্য। পলাশ যা জীবনে করে রেখেছে সেটা কেউ স্বীকার না করলেও একমাত্র উপরওয়ালাই জানে যে ও কতটা ত্যাগ করে আজকে এই জায়গায় এসছে। তো সেটাও বলতে চাই না, ওরকম হলে আপনারা যারা বলছেন তারাও কোনোদিন অতটা ত্যাগ নিজের থেকে করতে পারবেন না। মানে আর্থিক মূল্যায়ন যদি করেন তো সেই দিক দিয়েই বলছি, ও সব কিছু ছেড়ে সব কিছু ত্যাগ করে আজকে এই জায়গাতে এসছে। তো চাই না আপনারা আমাদের পারিবারিক বিষয়ে কথাবার্তা বলেন, এমনি সামগ্রিক বিষয়ে বলুন, ভিডিওর কোয়ালিটি, রান্না বান্না, এটা খারাপ হচ্ছে বা এটা ঠিক করতে হবে, ওটা করতে হবে, এই। আর একান্তই যদি পারিবারিক বিষয় নিয়ে বলতে ইচ্ছে করে, তো আমাদের পরিবারের লোক সংখ্যা কজন দেখতে পাচ্ছেন? এই 5 জন। এই 5 জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা খুব খুশি হব। আর এই যে কমেন্টগুলো করার কথা বলছি, এটা কিন্তু মুষ্টিমেয় কয়েকজন, সবাই কিন্তু না। আর আমাদের সেই শুরুর থেকে আমাদের ভিডিওর যারা দর্শক বন্ধু আছেন, একটা কোয়ালিটির দর্শক, তারা মানে কি বলবো, এক কথায় খুব ভদ্র এবং খুব ভালো। আর এবং সৌরভের বাবা এটাই চেয়েছিল যে আমাদের মানে যারা দর্শক হবেন সত্যিই তারা খুব ভালো হন, বা যে ধরনেরও চেয়েছিল সেরকমই কিন্তু দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখেন বা আছেন। এবার যারা খারাপ বলেন তারা যে দেখেন না সেটাও না, কিন্তু তাদের কিছু একটু ভুল বোঝাবুঝির থেকে আমাদের প্রতি তাদের এই মন্তব্যগুলো তৈরি হচ্ছে। তো সবাইকে যে ঠিকটা বোঝাতে পারবো, সবার সামনে সব কিছু তুলে ধরতে পারবো এমনটা না। তো এই মুষ্টিমেয় কয়েকজন বেশ কয়েকদিন ধরে উঠে উঠে দেখতে পাচ্ছি একেবারে পারিবারিক বিষয় নিয়ে মেতে উঠেছেন। মানে কেন এত আগ্রহ, কিসের জন্য? আমরা তো একদম চুপচাপ নিজেদের মতন করেই ভিডিও করছি, কষ্ট হচ্ছে যা হোক তার মধ্যে হাসি মুখে যতটা পাচ্ছি স্বাভাবিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কিন্তু কয়েকজন দেখলাম খুব আগ্রহী একেবারে, মানে পারিবারিক বিষয়ে ঢোকার জন্য আমরা কিছু বলি, এত ইন্টারেস্ট কেন? এইগুলো, এই সমালোচনাগুলো শুনতে কি ভালো লাগে? আর কেনই বা করছেন? তো আপনারা যতই খোঁচা দিন, যতই বলুন, আর এটা বোঝানোর চেষ্টা করুন যে পলাশ তোমার এটা করা উচিত, এটা করলে না কেন, একে দেখলে না কেন, তাকে দেখলে না কেন, কতটা দেখার বা দেখেছে সেটা ও জানে, ওপরওয়ালা জানে, আমরা জানি। সবাইকে এতদিন যখন কিছু বলিনি, আর কেউ যখন স্বীকার করে না, তখন বলারও এই মুহূর্তে প্রয়োজন মনে করছি না। আর পলাশকে আপনারা কতটা কি চেনেন, এতদিন ধরে দেখছেন জানি না, তবে ওর কার প্রতি কি দায়িত্ব, কতটা করা উচিত, কি করা উচিত না, সেটা ও ভালো রকম জানে। আপনাদের মতো মানে কয়েকজন মুষ্টিমেয় মানুষ না বললেও চলবে। আজকে বাধ্য হয়ে কথাগুলো বললাম, তার কারণ আমি বলতেই চাচ্ছিলাম না যে যা ঠিক আছে, আজ বলছে কদিন পরে বলবে না, একদিন বলেছে, দুদিন বলেছে, তো দেখলাম উঠে উঠে চলতেই থাকছে। এই পারিবারিক বিষয়ে 2-1টা কমেন্ট ছাড়া আর কিন্তু সব পজিটিভ কমেন্ট, সব ভালো কমেন্ট। আর আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি, যে 2-4 জন এই বিষয় নিয়ে মাতামাতি করছেন, লিখছেন, তাদের উদ্দেশ্যেই বলা। তারা ঠিক বুঝতে পেরেছেন, তো তারা এর থেকে বিরত থাকলে খুশি হব। আর তারাও আমাদের ভিডিও দেখেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভিডিও দেখেন, ভালো না লাগলেও দেখছেন, তার জন্যও ধন্যবাদ। আর এমনিতেই ভিডিওতে প্রচুর মানুষ যারা আমাদেরকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, সত্যি সবার প্রতি কৃতজ্ঞ। আর এই যে কয়েকজনের কথা, সত্যি কথা বলতে আমি এই কথা বলছি, তো কথা বলতেও কষ্ট হচ্ছে একটা না, কিন্তু বাধ্য হয়ে আজকে বললাম। তো যাই হোক, কিছু মনে করবেন না। আর এখন করে এই সমস্ত কথাবার্তাগুলো লিখলেও বললেও মানে মনের ওপরে একটা প্রভাব পড়ে। তো আপনারা যদি বিরত থাকেন খুব খুশি হব। বাবা, এই বড় সাইজের ওল অন ক্যামেরায় রোয়া হচ্ছে, কত বড় উঠবে দেখার বিষয়। ওল এত ভাসিয়ে রয়। মা বলছে কি আগের বছর কিরম ওল হয়ে এলো, আর এবছর কিরম হবে দেখ, ওল রোয়া হয়ে এলো। একটা মনে হয় 8-9 1 কেজি মতো।
ওল রোয়া কিন্তু খুব সোজা। হ্যাঁ, তার আগে যে ওইগুলো করা। আরে ওগুলো না, এই ওল রোয়াটা, ওল ধরে আনলাম আর বসিয়ে দিলাম, হয়ে গেল। এই কাজু কোপানো, পিলি করা, এ করা, সার দিয়ে আর এই বসানো। ও খড় দিতে হবে তার উপরে, মাটি দেওয়ার এমনি ঢাকতে হবে তো। মাটি যখন তুমি দেখেছো কতটা যখন মাটি ফেলা হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে। বাবা আমাদের বাড়ির পাশে হচ্ছে গঙ্গা দেবী পূজা, আপনাদেরকে দেখিয়েছি সেই পূজা। এই পূজা উপলক্ষে হয় বারুণীর মেলা। তো সেই বারুণী মেলা খুব ছোট্ট করে গ্রামীণ একেবারে পরিবেশে নদী বাঁধের কোলে এই মেলা, 32তম বর্ষ। তো এখানে কমল সাউন্ড বাজাচ্ছে, আর ওদিকে কানুদা, প্রদোষদা আছে, আমি এসেছি। তো এখানে বেশ গরমের সময় খোলা মাঠ, পাশে অনুষ্ঠান হচ্ছে, মাঠে বসে সকলে গল্পগুজব করছে, সুন্দর পরিবেশ। মা বনবিবির মূর্তি রয়েছে এখানে, প্রণামী বাক্স, আর মুক্ত মঞ্চে হচ্ছে গ্রাম বাংলার সেই অতি পরিচিত পুতুল নাচ। একটা সময় আমরা ছোটবেলাতে এই পুতুল নাচ দেখতে গেছি টিকিট কেটে, তো এখন আর এগুলো টিকিটে হয় না। আর খুব একটা যে পুতুল নাচ দেখতে পাই তেমনও না, তবে এখানে নিয়ে আসা হয়েছে আজকে সন্ধ্যাবেলা পুতুল নাচ। তো আমরা পুতুল নাচ দেখব। আর এই যে ছোট ছোট দোকান বসেছে, বাবা বসে আছে ওদিকে চায়ের দোকানে দেখতে পাচ্ছি, আর এদিকে সব ছোট ছেলে মেয়েরা রয়েছে, বাবা মায়ের হাত ধরে এসেছে। সৌরভও এসেছে আজকে পুতুল নাচ দেখতে, ও কখনো নাকি পুতুল নাচ দেখেনি। তো ও এসে মঞ্চের সামনে ওর কমল কাকুর পাশেই বসে আছে। তো আমরা একটু ঘোরাঘুরি করছি, আর ভাবলাম গ্রাম বাংলার এই যে অনুষ্ঠান, এই পুতুল নাচ একটুখানি ক্যামেরা বন্দি করি, আপনাদের সামনে তুলে ধরব। তো সেই মতো ক্যামেরা অন করে একটু এদিক ওদিক ঘোরাচ্ছি। দেখুন, ছোট্ট এই পূজা উপলক্ষে গ্রামীণ মেলা 4 দিন অনুষ্ঠান রয়েছে, বেশ লোকজন রয়েছে এখানে। ছোট ছোট পুতুল, আর উপরে সুতো ধরে সেই যে টান দিয়ে তাদেরকে নাচানো, কথা বলার জন্য একক কণ্ঠে অনেক রকম ভয়েস দিয়ে কথা বলা, সেটা কিন্তু এই পুতুল নাচেই দেখা যায়। তো পুতুল নাচটা দেখে মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে। দেখুন, মানুষ উৎসুক চিত্তে বসে রয়েছে। 20-22 বছরের ছেলেমেয়েরা অনেকেই পুতুল নাচ দেখেনি এখানে, কারণ ইদানিংকালে পুতুল নাচ হয় না বললেই চলে। তো প্রদোষদা আর আমি একেবারে স্টেজের কাছে চলে এসেছি, আর ভেতর থেকে কি করছে সেটাও একটু দেখার চেষ্টা করব। তো সেই জন্য পেছন দিক দিয়ে চলে এলাম। মঞ্চের উপরে একটা অংশ ওরা পর্দা টাঙিয়ে, ওধারে পুতুল নাচের ব্যবস্থা, আর এধারে ওদের সরঞ্জাম রয়েছে। আর অসংখ্য পুতুল দেখুন এখানে সারে সারে দাঁড় করানো, আর পিছনে ওই যে পুতুল যেখানে নাচছে তার পেছনে ডিসপ্লে রয়েছে বিভিন্ন রকম পর্দা, সেটা সরানো হচ্ছে। আর এই যে ভদ্রলোক, তিনি কিন্তু হারমোনিয়াম বাজিয়ে গান করছেন, কথা বলছেন, আর পাশে একজন তবলা বাজাচ্ছেন। তো আমরা একটু পর্দা সরিয়ে ভেতরে গিয়ে একেবারে অন্দরমহলে কি হয় পুতুল নাচে সেটা একটু দেখার এবং দেখানোর জন্য এসেছিলাম। সঙ্গে রয়েছে প্রদোষদা, আর ওদিকে দেখুন দুজন, তারা কিন্তু প্রচন্ড পরিশ্রম করছেন। এই যে পুতুল নাচছে তার সঙ্গে সঙ্গে ওনারাও নাচছে। আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু হাত নাড়ার উপায় নেই। দুটো হাত দেখুন, 2 হাতে ওই পুতুলের যে সুতো বাঁধা সেটা ধরে রয়েছেন, নাচাচ্ছেন। এই যে প্রদোষদা, সেও একটু ক্যামেরা বন্দি করছে। তো আমরা এবার বাইরের দিকে যাব। ক্ষুদ্র পাপের কি দারুণ শাস্তি। একদিন আমি আমার স্ত্রী সহ
পর্বত চিত্রে ভ্রমণ করছিলাম, হঠাৎ হঠাৎ মন্ত্রমণির কাছে আমার স্ত্রীর বসন্ত পতিত হয়। মনে আমার দিলেন অভিশাপ, হে মূর্খ, যে পাপ তুই করেছিস আজ হতে দানব মূর্তিতে পরিণত হয়ে থাক। সেই হতে দানব মূর্তিতে পরিণত হয়ে আছে। অনেক বিখ্যাত হয়ে গেলে ঘুরতে গেলেন না, আমি ঘুরতে দেখা পেলাম না। হে ভগবান, বলে দাও তোমার জয় মহারাজ শঙ্খাশিরের জয় হোক, জয় মহারাজ শঙ্খাশিরের জয় হোক, জয় মহারাজ শঙ্খাশিরের জয় হোক। আসুন আসুন গুরুদেব, প্রণিপাত আপনার রাতুল চরণে। কল্যাণ দোস্তি, এতদিন পর এই হতভাগ্য শঙ্খাশিরের কথা আপনার মনে পড়েছে গুরুদেব। তোমার ভাগ্যাকাশে অবিলম্বে সুখ সূর্য উদিত হবে, তোমার অতি শুভ সময় উপস্থিত। শুভ সময় না হলে কি শুভময় গুরুদেবের উদয় হয়। শোনে বৎস শঙ্খাসুর, আজ তোমার গৃহে তোমার গুরুদেবের উদয় হয়েছে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। আদেশ করুন গুরুদেব। আপনার আদেশে আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ড ছাপ দিতে প্রস্তুত। জানি বৎস, সে বিশ্বাস আমার মনে আছে, তবে স্থির হয়ে শুনুন। প্রভাস তীর্থে সান্ধিপণি মুনি পত্নী পুত্র সহ স্নান করতে এসেছে। তুমি যে কোনো রূপ ধারণ করি, ছলে বলে কলে কৌশলে সেই সান্ধিপণি মণিপুত্র মধুমঙ্গলকে হরণ করে নিয়ে এসো। গুরুদেব, মণিপুত্র হরণ, এর কারণ জানতে পারি গুরুদেব? কারণ জানবার কোনো প্রয়োজন পড়ে না শঙ্খাসুর, শুধু এইটুকু জেনে রেখো, গুরু কোনোদিন শিষ্যের অমঙ্গল কামনা করে না। এখন আমি আসি, সময় হলে আবার তুমি আমার সাক্ষাৎ পাবে। গুরু কৃপা কি কেবল